সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের টপিকস হলো সংকরণ মতবাদ, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ের আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা মতবাদ সংকরণ মতবাদ। এই চ্যাপ্টারটি পড়লে বা এই টপিকসটি পড়লে আমরা কি পড়তে পারবো? সংকরণ কাকে বলে, অরবিট কাকে বলে, অরবিটাল কাকে বলে, তাদের প্রকারভেদ, অণুর আকৃতির সাথে সম্পর্কের সম্পর্ক সম্বন্ধে একটা ধারণা জন্মাবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আসো আমরা কিছু সংজ্ঞা জেনে নিই, কারণ সংকরণের সাথে অরবিট এবং অরবিটাল এই দুটা শব্দ আমাদের জড়িত আছে। তাহলে অরবিট কাকে বলে, অরবিট কি, এই জিনিসগুলো আমরা জেনে দেখা দরকার। প্রথমে আসো অরবিটের সংজ্ঞা যদি দেখি। বোরের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো স্থির বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। আবর্তনশীল এই কক্ষপথ সমূহকে বলা হয় অরবিট। ঠিক আছে, তাহলে যে আমরা দেখলাম যে নিউক্লিয়াসের বা চতুর্দিকে যে কতগুলো বৃত্তাকার কক্ষপথ আছে, যে শক্তি স্তর আছে, এইগুলো কি বলা হয়? কি অরবিট। আর এই অরবিটের স্পেসিফিক জায়গাটা হলো অরবিটাল। তার মানে কি, পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে একটি ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সর্বাধিক সম্ভাব্য স্থানকে বলা হয় অরবিটাল। তাহলে এই দুইটা সম্পর্কের মধ্যে ধারণা হলো অরবিট এবং অরবিটাল। এবার চলে আসো আমরা দেখি অরবিটালের প্রকারভেদ। আমরা অরবিট তো পড়লাম, অরবিটাল কত প্রকার হতে পারে? হ্যাঁ, অরবিটাল তো 4 প্রকার: এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। তাহলে একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে, এস পি ডি এফ কেন হলো, জি এক্স ওয়াই এইগুলো কেন হলো না? এখানে দেখো, সাধারণত এই শব্দগুলো নেওয়া হয়েছে স্পেকট্রোফোটোমেট্রি থেকে, অর্থাৎ বর্ণালীমিতি থেকে নেওয়া হয়েছে। এখানে বর্ণালীর শার্প শব্দ থেকে অংশ থেকে নেওয়া হয়েছে এস, প্রিন্সিপাল থেকে পি, ডিফিউজ থেকে ডি এবং ফান্ডামেন্টাল থেকে ডি। এই অরবিটালগুলো দেখতে কিরকম দেখো। এস অরবিটাল তোমার কি এখানে গোলাকৃতির, পি হলো ডাম্বেল আকৃতির, ডি হলো ডাবল ডাম্বেল আকৃতির, এফ হলো কি ট্রিপল ডাম্বেল আকৃতির। সবগুলো আমরা এক নজরে সবগুলো অরবিটাল আকৃতি দেখে ফেললাম কিভাবে হয়। এই সকল পারমাণবিক অরবিটাল পরস্পরের সাথে মিলিত আণবিক অরবিটাল, এই যে মিলিত হয়, এই মিলিত হওয়াটা হলো কি তোমার এখানে সংকরণ। তাহলে চলে আসি পরের টপিকে, সংকরণ। সংকরণের ক্ষেত্রে দেখো, সংকরণ যদি তুমি ভালো করে বুঝতে চাও তাহলে সংখ্যাটা আমাকে ভালো করে এখানে মনে রাখতে হবে। সংখ্যাটা এখানে বেশি ইম্পর্টেন্ট। সংখ্যা কি বলছে? পরমাণুর বহিস্থ শক্তি স্তরের ভিন্ন শক্তির একাধিক অরবিটাল পরস্পরের সাথে মিলিত হয়ে সমশক্তির সমসংখ্যক নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় সংকরণ। আর নতুন অরবিটাল সমূহকে বলা হয় সংকর অরবিটাল। তার মানে আমরা কি দেখছি যে পরমাণুর বহিস্থ শক্তি, পরমাণুর যে শক্তি স্তরগুলো আছে, কি অভ্যন্তরীণ শক্তি স্তর এবং বহিস্থ শক্তি, কেবলমাত্র বহিস্থ শক্তি স্তরের অরবিটাল সমূহকে সংকরণে অংশগ্রহণ করে। এখানে আরেকটা শব্দ আছে দেখো, সমশক্তি, অর্থাৎ সংকরণের ফলে যে অরবিটালগুলো সৃষ্টি হবে তাদের শক্তি সবগুলো সমান। আর শব্দ হচ্ছে কি সমসংখ্যক। সমসংখ্যক হলো যতটি পারমাণবিক অরবিটাল মিলিত হবে সংকরিত অরবিটালের সংখ্যা হবে ততটি। আর এই সংখ্যা কি নতুন হবে, অর্থাৎ কি এখানে এস থাকবে না, পিও থাকবে না, কিন্তু এস পি একসাথে থাকবে, এটা নতুন অরবিটাল। তাহলে আমরা দেখি পরেরটা চলে যাই। দেখো কি বলছে, বৈশিষ্ট্য। সংকরণ কাদের মধ্যে ঘটে? দেখো, সংকরণের ফলে সমশক্তি সম্পন্ন ও সমসংখ্যক অরবিটাল উৎপন্ন হয়। সংকরণে উৎপন্ন সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহের মধ্যে বিকর্ষণের ফলে তাদের দিক নির্দেশনা ভিন্ন হয়, অর্থাৎ এক একটা এক এক দিকে হয়। সংকরণের ধরন থেকে অণুর আকৃতি ও বন্ধন কোণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। পারমাণবিক অরবিটাল এর ন্যায় সংকর অরবিটাল কি সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এই হলো সংকরণের তোমার সাধারণ বৈশিষ্ট্য। এখানে আর কিছু বলে রাখি যে একটি সমযোজী অণু বা আয়নে একাধিক পরমাণু থাকে। এই একাধিক পরমাণুর মধ্যে কেবলমাত্র কেন্দ্রীয় পরমাণুর কিন্তু সংকরণ ঘটে, তার সাথে বাকি পরমাণুগুলো যুক্ত অবস্থায় থাকে। আর কেন্দ্রীয় পরমাণুর
সংকরণের সাথে তোমার কি হয় সমগ্র অণুর আকৃতি সম্পর্কিত, অর্থাৎ কেন্দ্রীয় কোনো সংকরিত অবস্থা যা হবে টোটাল অণুর আকৃতি হবে কি তাই। এবার সংকরণের প্রকারভেদ। সংকর অরবিটালের তোমাকে ভাগ করা কি 7 ভাগে, কিসের ভিত্তি করে? পারমাণবিক অরবিটালের প্রকার ও সংখ্যার উপর ভিত্তি করে 7 প্রকার। এখানে দেখো যদি একটি এস এবং একটি পি অরবিটাল মিলিত হয় তাকে বলা হয় এসপি সংকর অরবিটাল। যদি একটি এস এবং তোমার দুটি পি অরবিটাল মিলিত হয় তাকে বলা হয় sp2 সংকর অরবিটাল। অনুরূপভাবে sp3 dsp2 dsp3 d2sp3 d3sp3। তাহলে আমরা পড়ার সময় কি বলবো 2 3 এইগুলো পড়বো, স্কয়ার বা কিউ পড়বো না, ঠিক আছে? তাহলে এই যে 7 প্রকার তোমার সংকরণ পড়লা, এই 7 প্রকার সংকরণের সাথে তোমার অণুর আকৃতি ডিপেন্ড করে। এই নরমালি অণুর আকৃতি হয় 2 রকম, একটা হলো সুষম, একটা হলো বিষম। সুষম হলো তোমার দেখো sp2 যদি হয়, ঠিক আছে, এইখানে আর যদি ওই পরমাণুতে কোনো মুক্ত ইলেকট্রন না থাকে তাহলে কি হবে সরল রৈখিক। sp যদি হয় তাহলে সরল রৈখিক, sp2 হলে ত্রিকোণাকার সমতলীয়, sp চতুস্তলকীয়। এইখানে কথা হলো যে এই যে যার রেসপেক্টে যা হওয়ার কথা যদি তাই হয় তাহলে তাকে বলা হয় তোমার কি সুষম, আর যদি ওইটা না হয় ভিন্ন হয় তাকে বলা হয় জায়গাটা বিষম। দেখো এখানে কি বলা হয়েছে সংকরণের সাথে অণুর আকৃতি সম্পর্ক। দেখি কি বলছে, 1 নাম্বার কি বলছে, অণুর আকৃতি অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরিত অবস্থার উপর নির্ভর করে। তার মানে কার উপর নির্ভর করে? কেন্দ্রীয় পরমাণুর সংকরিত অবস্থার উপর নির্ভর করে। কেন্দ্রীয় পরমাণুর সংকরিত অবস্থা যা হবে টোটাল যৌগে বা সামগ্রিক সমযোজী অণু বা আয়নের সংকরিত আকার কি তাই হবে। 2 নম্বর আসো, কেন্দ্রীয় পরমাণুতে কোনো মুক্ত ইলেকট্রন না থাকলে অণুর আকৃতি হবে সুষম। সুষম বলে ফেলছি অলরেডি। মুক্ত ইলেকট্রন থাকলে অণুর আকৃতি কি বিকৃতি ঘটে, অর্থাৎ যা হওয়ার কথা তা না হয়ে অন্যটা হওয়াটা বলে বিকৃতি। মুক্ত ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে বিকৃত তত বেশি হবে, এতে বন্ধন কোণের মান তত বেশি হ্রাস পাবে। আমরা আজকে সুষম যে আকৃতি আছে এইটা শুধুমাত্র দেখব, বিষমটা দেখব না। সুষম আকৃতি প্রথমে আসো। সংকরিত অবস্থা কি হবে? যদি sp হয় তাহলে তার আকৃতি হয় সরল রৈখিক, লিনিয়ার, মানে সরল একই লাইনে থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু এবং যুক্ত পরমাণু কি একই লাইনে থাকবে। আর তখন বন্ধন কোণের মানটা কত হবে? বন্ধন কোণের মান হবে 180 ডিগ্রি। উদাহরণ হিসেবে তুমি দেখতে পারো বেরিলিয়াম ক্লোরাইড, এর একটি সরলরেখা প্রশ্ন আসতে পারে, বেরিলিয়াম ক্লোরাইড একটি সরলরেখা অণু ব্যাখ্যা করো। তাহলে কি আমরা আগে তার সংকরিত অবস্থা কত এবং মুক্ত জোড় নেই, তাই তার আকৃতি কি হবে সরলরৈখিক। একইভাবে দেখো sp2 সংকরণ যদি হয় তখন কি হবে? ট্রাইগোনাল প্ল্যানার, অর্থাৎ ত্রিকোণাকার সমতলীয়, অর্থাৎ একটা ত্রিভুজের 3টা কোণায় থাকবে। দেখো কেন্দ্রীয় পরমাণু মাঝখানে 3টা সংযুক্ত পরমাণু কি 3টা, আর এই ক্ষেত্রে বন্ধন কোণের মান হবে কি 120 ডিগ্রি। উদাহরণ হিসেবে তুমি তোমার বোরন টাইফ্লোরাইড বা বোরন টাইক্লোরাইড দেখতে পারো। এখানে যদি প্রশ্ন তোমাকে বলা হয় বোরন টাইক্লোরাইড একটি ত্রিকোণাকার সমতুল্য অথবা তার বন্ধন কোণ 120 ব্যাখ্যা করো, তাহলে কি বলবো? আগে তার সংকরিত অবস্থা বের করব, তারপর বলবো মুক্ত জোড় নেই, তার আকৃতি কি হবে সুষম হবে এবং ত্রিকোণাকার সমতুল্য। অনুরূপভাবে যদি আমরা দেখি sp3 সংকরণ, sp3 সংকরণ হলে কি হবে? এখানে টেট্রাহাইড্রাল মানে চতুস্তলকীয়, 4টা তল, দেখো একটা তল, 2টা এই পাশে একটা আর নিচে একটা, এই 4টা তল কেন্দ্রীয় মাঝখানে থাকবে, তখন বন্ধন কোণের মান হবে 109.28 মিনিট। তাহলে এটা হলো কি সুষম আকৃতি। এরকম আরো আছে, দেখো এই জায়গাটা আমরা এখানে ব্লকের সাহায্যে দেখানো হয়েছে। sp হলে তোমার লিনিয়ার, sp2 হলে ট্রাইগোনাল প্ল্যানার, sp3 হলে টেট্রাহাইড্রাল, sp3d যদি হয় তোমার ট্রাইগোনাল বাইপিরামিডাল, আর d2sp3 যদি হয় তাহলে সেটা কি অক্টাহাইড্রাল। এখানে দেখো আকৃতি দেওয়া আছে। বন্ধন কোণের মান কত? sp হলে 180, sp2 হলে 120, sp3 হলে 109.5 অথবা 28 না হলে 5 হয়। আর এখানে dsp2 যদি হয় তাহলে 2টা বন্ধন কোণ মনে রাখতে হবে। এখানে কি একটা 90 ডিগ্রি, একটা হলো কি 120 ডিগ্রি। আরেকটা জিনিস খেয়াল করে দেখো d2sp3 সেই ক্ষেত্রে কি বন্ধন অক্টাহাইড্রাল বন্ধন, অক্টাহাইড্রাল কি সবসময় 90 ডিগ্রি। মোটামুটি এটার উদাহরণ যদি আমরা দেখি
তোমার সালফার হেক্সা ফ্লোরাইড, এটা উদাহরণ কি হবে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা উদাহরণ কি হবে এই জায়গাটায়, এটা হবে তোমার মিথেন, এখানে বোরন টাইক্লোরাইড বা টাইফ্লোরাইড, এখানে বেরিলিয়াম ক্লোরাইড। মোটামুটি এই ছিল আজকে আমাদের লেকচার। তাহলে আবার আমরা প্রথম থেকে পড়ে আসি, কি কি পড়লাম আমরা দেখো। আজকে পড়লাম অরবিট, অরবিটাল, সংকরণ, অরবিটালের প্রকারভেদ, সংকরণের প্রকারভেদ, অরবিটাল অনুরাগ, সংকরণের সাথে অনুরাকৃতির সম্পর্ক। তাহলে এই লেকচারটা যদি ভালোবার তুমি ভালো করে শোনো দেখো, তাহলে তোমাদের পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো আছে সহজে তুমি সমাধান করতে পারবে। এবং আমরা পরবর্তী ক্লাসে বেসপার তত্ত্ব অর্থাৎ বিষম আকৃতি নিয়ে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই করোনা মহামারীর যুগে সবাই বাসায় থাকবে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে বাসায় থাকতে বলবে। এবং আমরা অবশ্যই কি স্বাস্থ্যবিধি মেনে চলবো। এই অবস্থা থেকে উত্তরণের একটাই মাত্র পথ, এটা হলো কি স্বাস্থ্যবিধি মেনে চলা। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস শেষ। পরবর্তীতে আবার আর নতুন কোনো ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।